গতকালকেই এরকম একটা আশঙ্কার কথা আমি বলেছিলাম এবং ভেতরে ভেতরে আশঙ্কাটা আরও তীব্র ছিল যে আজকে যে কানপুর টেস্ট শুরু হতে যাচ্ছে বা হয়ে গেছে, এই কানপুর টেস্টটি সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট হতে যাচ্ছে। তো মানে এখনো পর্যন্ত যারা ইকুয়েশনটা পুরো মিলিয়ে উঠতে পারেননি তাদের উদ্দেশ্যে ছোট্ট করে কথাটা বলি যে সাকিব আল হাসানের পক্ষে অক্টোবরে আসলে মিরপুরে বা ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে আসা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এখন সেই অসম্ভব ব্যাপারটা যে আসলেই অসম্ভব সেটা গতকালকে বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি ফারুক আহমেদ অনেকটা পরিষ্কার করে দিচ্ছেন। তো আমরা সেই জিনিসটা তো বলবই এবং কেন অসম্ভব সেটাও বলবো। সেই সঙ্গে আমরা একটু দেখি যে আসলে সাকিব ঠিক কী চাচ্ছিলেন এবং কতদিন ধরে এই প্রস্তুতিটা নিচ্ছিলেন। আসলে আমরা যতদূর বুঝতে পারলাম এবং বিভিন্ন জায়গায় পড়ে শুনে কথা বলে টুকটাক ইন্ডিয়াতেও কথা বলে যা একটা ধারণা পেলাম তা হচ্ছে সাকিব গত পাকিস্তান সফর থেকেই রাওয়ালপিন্ডিতে বসেই মূলত এই সিদ্ধান্তের কথা জানান যে তিনি আসলে আর খুব বেশি দিন টেস্ট খেলতে চাচ্ছেন না। তো সেখানে আমাদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু উপস্থিত ছিলেন, আরও কয়েকজন কর্মকর্তা ওখানে ছিলেন। তারা যেটা বলছেন যে আসলে এই সিদ্ধান্তটা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করে নেওয়া ভালো, তবে তারা মোটামুটি একমত হয়েছেন যে সাকিবের আসলেই টেস্ট থেকে হয়তো অবসর নেওয়ার সময় চলে আসছে। সাকিব পরে বোর্ড সভাপতি ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলছেন। ফারুক ভাই হচ্ছে সাকিবের প্রথম নির্বাচক। এই সাকিবরে ফারুক ভাই প্রধান নির্বাচক হিসাবে পিক করে জাতীয় দলে আনছিল। ফলে ফারুক ভাই তো তার সম্পর্কে একটা আবেগ আছে, আবার জুনিয়র হিসাবে একটা স্নেহ আছে। এখন বোর্ড সভাপতি হিসাবে তাকে ভাবতে হয়। তো বোর্ড সভাপতি ফারুক ভাইও সম্মতি দিচ্ছে যে আসলে জোর করার তো কিছু নেই, তোমার বয়স হচ্ছে, এখন তুমি যদি মনে করো যে এই ফরম্যাটটা লঙ্গার করবা না, আমি সেটাতে একমত। ফলে সাকিব মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে সাকিব এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলে অবসর নেবেন। দেখেন এই জায়গাটা নিয়েই গত বেশ কিছুদিন সাকিব আসলে যোগাযোগের ওপরে ছিলেন। কারণ সাকিবের এই জায়গাটায় কিছু চাওয়া ছিল। সেটা হচ্ছে যে বাস্তবতা আপনারা বোঝেন, আমরা বারবার বলতেছি, সবাই লিখতেছে যে সাকিবের এখন হুট করে ঢাকায় এসে একটা টেস্ট খেলা এবং আবার খেলে আমেরিকায় নিজের বাড়িতে বউ বাচ্চার কাছে ফিরে যাওয়া, এটা একটু কঠিন একটা ব্যাপার। মানে এইটা খুব স্মুথলি হবে এটা আশা করা তো আসলে বাস্তবতা বিবর্জিত একটা ব্যাপার। কারণ এর ভিতরে অনেক কিছু ঘটে গেছে, যা যা ঘটছে তা তো আপনারা জানেন। ফলে সেগুলো রিপিট না করে কিন্তু সাকিব চাচ্ছিলেন রাষ্ট্র বা বিসিবির কাছ থেকে এরকম একটা নিশ্চয়তা যে তার নিরাপত্তা দেওয়া হবে, তাকে ঢাকায় আনা হবে। উনি নিজে অনুষ্ঠানের পক্ষে না, কিন্তু ওনাকে আবার বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে একটা বিদায়ী অনুষ্ঠানও করা হবে। কিন্তু সাকিবের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ করে যেটা চাচ্ছিলেন যে খেলার পরে তিনি যেন আবার তার বউ বাচ্চার কাছে ফিরে যেতে পারেন। এই জায়গাটাই যত গোলমালের গোড়া, গোলমাল না ঠিক সমস্যার গোড়া আসলে। এখন দেখেন সাকিব যদি দেশে ফিরে আসে, আমাদের রাষ্ট্র সর্বোচ্চ কি কথা দিতে পারে যে ওকে হ্যারাস করা হবে না বা ভিত্তিহীন কোনো মামলায় গ্রেপ্তার করা হবে না। এখন সেইটা কি আসলে বা তাকে একটা নিরাপত্তা দেওয়া হবে, তার সঙ্গে পুলিশ থাকলো বা বিভিন্ন সিকিউরিটি ফোর্স থাকলো যে তারে কেউ কোনো রকম বিব্রতকর পরিস্থিতিতে না ফেলে, এগুলো রাষ্ট্র চাইলে করতে পারে। কিন্তু ভ্যালিড মামলা সাকিবের এগেনস্টে হবে কি না, আদৌ ভ্যালিড মামলা আছে কি না, এইটা তো আর রাষ্ট্র সক্ষতে দেখতে পারে না, আগেই নিশ্চয়তা দিতে পারে না যে না সাকিবকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। সেইটাও তো আসলে এক ধরনের আইন হাতে তুলে নেওয়া হয়। আইন তো রাষ্ট্রের কথা মতো চলবে না, আইন আলাদা একটা বিভাগ। ফলে ওখানে গিয়ে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করতে পারে, সে মামলার বেসিক থাকতেও পারে। ফলে এই ব্যাপারটা আসলে কেউ নিশ্চিত করতে পারতেছে না। এবং ফারুক ভাই গতকালকে প্রেস কনফারেন্সে বলছেন যে আমরা তো কোনো আইন শৃঙ্খলা বাহিনী না, আমরা পুলিশ না, আমরা র্যাব না, ফলে আমরা তো সাকিবের সিকিউরিটির দায়িত্ব দিতে পারি না। ফলে আমরা কি করে বলি যে সাকিবরে আমরা নিরাপত্তা দেব? এটা বলতে পারে সরকার। হ্যাঁ, সরকার ওইটা বলতে পারে যে আমি তোমাকে নিরাপত্তা দেবো,
কিন্তু সাকিব যে আবার ওই নিরাপদে থাকবেন এবং ওই খেলা শেষ হওয়ার পরে তাকে সত্যিই কোনো ফোর্স গ্রেপ্তার করবে না, তার বিপক্ষে ভ্যালিড কোনো মামলা হলেও তাকে ছেড়ে দেওয়া হবে এবং তাকে তার বউ বাচ্চার কাছে ফিরতে দেওয়া হবে, এই নিশ্চয়তা রাষ্ট্র দেবে বলে মনে হয় না। আমি নিশ্চিত ফারুক ভাই ইতিমধ্যে রাষ্ট্রের পদাধিকারীদের সঙ্গে কথা বলছেন, তাতে ফারুক ভাই খুব ইতিবাচক কিছু জানলে সেটা তো প্রেস কনফারেন্সে বলে ফেলতেন। তো বোঝা যাচ্ছে যে এই মানে আমরা যেটা অনুমান করতেছি পরিস্থিতিও তাই। সবাই বলতেছে হ্যাঁ নিরাপত্তা দিব, তারে কেউ অযথা হ্যারাস করবে না, ভিত্তিহীন কোনো মামলায় গ্রেপ্তার করা হবে না, কিন্তু কেউ এই কথা দিতে পারবে না যে সাকিবরে একবারে কিছুই করা হবে না, মানে যাই হোক আমরা তারে প্রোটেক্ট করব। কারণ সেইটা আসলে কারোর হাতে নাই, সেটা আসলে একটা পরিস্থিতির হাতে, যে পরিস্থিতি আসলে সময় আসলে কি করবে। এখন দেখেন মানে যদি খুব মানে ছোট করে অনুমান করেন, আজকে প্রথম আলো এটা লিখছে যে এমন হতে পারে যে সাকিবের বিপক্ষে বড় কোনো মামলার দরকার নেই, এই শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে একটা রায় হয়েছে, তার জরিমানা হয়েছে। সাকিব অবশ্য সে ব্যাপারে প্রেস কনফারেন্সে একটা ব্যাখ্যা দিচ্ছেন। সাকিব বলছেন যে উনি এই শেয়ার বাজারে যেসব ট্রেডিং এগুলোর সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। দেখেন সাকিবের নামে যে অভিযোগগুলো এখন আছে, এই অভিযোগগুলো কোনটা রিয়েল কোনটা রিয়েলিটি কতটুক, এইগুলো নিয়ে আমরা 2-4 দিনের মধ্যে একটু কথা বলবো। তো আমি জানি না এই টেস্ট চলাকালে পরিস্থিতি থাকবে কি না, এই টেস্টে হয়তো আমাদের পারফরমেন্স যদি ভালো হয় তাহলে আমরা ভালো পারফরমেন্স দিয়ে কথা বলবো, খারাপ পারফরমেন্স হলে তো আমাদের মন খারাপ থাকবে, তখন সাকিবের ওইগুলো শুনতে ইচ্ছা করবে না, ফলে হয়তো এটা টেস্টের পরে বলবো যে আসলে সাকিবের রিয়েলিটি কী। যতগুলো অভিযোগ তার নামে আসতেছে সবগুলোতেই যে সাকিব সত্যিই দোষী তা আমি মনে করি না, তবে কিছু দোষ সাকিবের আছে, সেই ব্যাপারগুলো আমরা বলবো। আমরা একটা মানে একদম ধারা ধরে ধরে বলবো না যে এই 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 অভিযোগ, আসল সিনারিও এই 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 এই, তাহলে একটা পিকচার ক্লিয়ার হবে। তো যাই হোক, এখন যে কোনো একটা মামলায় যে জায়গায় ছিলাম, যে ধরেন এই যে স্বর্ণ ব্যবসার সঙ্গে সে জড়িত হয়েছিল বা কাকড়ার ঘেরে কিছু তর্ক বিতর্ক আছে, এসব যে কোনো একটা মামলায় সাকিবের নামে পরোয়ানা জারি হতে পারে। পরোয়ানা জারিটাও আদালত বলতে পারে যে স্থগিত থাকলো, কিন্তু আদালত সুবিচারের স্বার্থে ন্যায় বিচারের স্বার্থে তারা কিন্তু পাসপোর্ট জমা দিতে বলতে পারে যে আপনার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে যতক্ষণ না এই বিচারটা হচ্ছে। সে তো তাহলে আটকে যাবে, তার বউ বাচ্চা হচ্ছে আমেরিকায়, সে নিজেও অলমোস্ট সেটেলড আমেরিকায়, সে তো আবার ওইখানে প্রেস কনফারেন্সে গতকালকে প্রেস কনফারেন্সে ইন্ডিয়াতে বসে কানপুরে বসে বলছে যে সে আসলে ওই যে বউ বাচ্চার কাছে ফিরে যাওয়ার নিশ্চয়তাটাও চায়। এই নিশ্চয়তাটা কে দেবে? এই নিশ্চয়তাটা কার্যত সাকিবের পক্ষে পাওয়া সম্ভব না, কিন্তু সাকিব খুব কাকুতি মিনতি করতেছে। আমার তার প্রেস কনফারেন্স দেখে বাকিদের সঙ্গে কথাবার্তা বলে আমি খুব বুঝতেছি, আমি খুব ফিল করতেছি ভেতর থেকে, এই লোকটা তো সারা জীবনে সব পাইলো, ভালোবাসা পাইলো, শ্রদ্ধা পাইলো, তার চেয়ে বেশি এখন ঘৃণা পাচ্ছে, বিতর্ক পাচ্ছে, সমালোচনা পাচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে মায়াটা পাইছে। হয়তো পরিবার থেকে পাইছে, কিন্তু সারা দেশের কাছ থেকে যে মায়াটা পাওয়ার কথা ছিল সে মায়াটা মনে হয় পায় নাই, যেটা তার পাওয়া উচিত ছিল। সেজন্য সে নিজেই দায়ী, অনেকটা দায়ী যে নিজেই আসলে ওই পথটা তৈরি করে নাই, যে আজকে যে সবাই তার জন্য চোখের জল ফেলবে, যে সে দেশে ফেরার জন্য আকুলি বিকুলি করতেছে কিন্তু দেশে ফেরার সুপথ তৈরি হচ্ছে না, এই চোখের জল ফেলার মতো অবস্থাও সবার নাই। তো যাই হোক, আমার খুব মানে অন্তত ওই জায়গাটা পার্সোনালি আমি খুব বেদনা বোধ করতেছি যে সাকিব খুব করে চাইছিল মিরপুর তার খুব প্রিয় গ্রাউন্ড, তার জীবনের একটা বড় অংশ মিরপুরেই কাটছে, খেলোয়াড় হিসেবে কাটছে, আবাসস্থল দীর্ঘদিন মিরপুরে ছিল। তো মিরপুর তো তার তার মানে আপনার সেরা পারফরমেন্সগুলো মিরপুরে এত উইকেট নিচ্ছে, রেকর্ড পরিমাণে উইকেট নিচ্ছে, এত রান করছে, মুশফিকের পর সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ রান মিরপুরে ওর, ফলে মিরপুর ওর জন্য প্রিয় ভেন্যু। এইখানে আর দেশের মাটিতে ভাই, সব কিছুর পরেও দেশের মাটি, সেই দেশের মাটিতে দাঁড়ায় হাত নাড়ায় গ্যালারি ভর্তি দর্শকের কাছ থেকে বিদায় নেওয়া, এটা তো স্বপ্নের মতো ব্যাপার। আমাদের লিজেন্ডরা কেউ এটা পাইলো না। দেখেন নিয়তির কি এক অদ্ভুত ব্যাপার, এক চাচা ছাড়া মানে সুজন মাহমুদ ছাড়া কেউ মাঠ থেকে হাত উঁচু করে বিদায় নিতে পারলো না। ও অন্তত যারা আমাদের কিংবদন্তি ছিল তারা কেউ পারলো না, নানা বাঁকে চক্রে সবাইকে অফ দ্য ফিল্ড বিদায় নিতে হলো। তো যাই হোক,
এটা সাকিবরে খুব হন্ট করতেছে। আমি কথায় বুঝলাম, সাকিবের প্রেস কনফারেন্সে বুঝলাম, ও ওই পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তো বলতেছিল যে একমাত্র আল্লাহ জানে যে কিভাবে আমি ফোকাস ঠিক করে রাখছি। আমি যে ঠিক আছি এই তো মাঝে মাঝে বেশি মনে হয়। তো সব কিছুর পরে বারবার বলতেছিল যে আমি একবার দেশে গিয়ে দেশের মাটিতে যদি সুযোগ পাই ম্যাচটা খেলে শেষ করতে চাই। তো সেটা আসলে হচ্ছে না, সেটা আসলে হচ্ছে না। এটা মোটামুটি বলা যায় যে দেশের মাটিতে তার শেষ টেস্ট খেলা হচ্ছে না, যদি না আকাশ পাতাল কিছু বদলে যায়, এই জাতীয় কিছু ঘটনা ঘটে। ফলে সাকিবকে আজকেই সম্ভবত শেষবারের মতো কোনো একটা টেস্ট ম্যাচ খেলা শুরু করতে হচ্ছে। এই টেস্টটা কয়দিনে গড়াবে জানি না, 3 দিনে শেষ হবে নাকি 4 দিন নাকি 5ম দিন পর্যন্ত যাবে জানি না, কিন্তু এইটাই আসলে সাকিব আল হাসানের শেষ টেস্ট। ওই যে বললাম যে যদি না আকাশ পাতাল কিছু বদলে যায় তাহলে সাকিব আল হাসানকে এরপরে আর সাদা পোশাকে দেখা যাবে না। দেখেন একটা জিনিস বলি, মানে এই কু ডাক তো ডাকে মনের মধ্যে, তো সেই কু ডাকের কথাটা বলি। আমার ধারণা একটু খারাপ শোনাবে কথাটা, তারপরে বলি আমার ধারণা বাংলাদেশের জার্সিতেই, সাদা বলেন রঙিন বলেন, বাংলাদেশের জার্সিতেই সাকিবকে আজকে শেষবারের মতো মাঠে নামতে দেখবেন। এই যে ম্যাচটা, এই ম্যাচটা যদি 5 দিন হয় 5 দিন, এই 5 দিনে আসলে সাকিব শেষবারের মতো বাংলাদেশের জার্সি পরে খেলবে, এটা আমার একটা আশঙ্কা। এটা কারণটাকেই বলি, প্রথমত হচ্ছে টি-20 সে খেলবে না বলে দিচ্ছে, যে তার শেষ ম্যাচ সে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলে ফেলছে। যদিও একটা ফাঁক রাখছে যে 6 মাস 1 বছর পরে যদি ম্যানেজমেন্ট মনে করে সে হয়তো আবার খেলতে পারে, যদি সে তখন ফিট থাকে। কিন্তু ওটা কথার কথা, ওটা বাদ, টি-20 আর খেলবে না, ওটা সাকিবই ফিল করে যে তার আর খেলা উচিত না। টেস্ট তো বুঝতেছেন, যেটা এতক্ষণ ধরে বলতেছি, যে যদি সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে দেশেই না আসতে পারে তাহলে তো এইটাই শেষ টেস্ট। থাকলো ওয়ানডে, তো ওয়ানডে সে বলছে যে সে 2026 চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বিবেচনা করবে যে সে ওয়ানডেও ছেড়ে দিবে কিনা। অ্যাকচুয়ালি 2026 চ্যাম্পিয়ন্স ট্রফি তার টার্গেট, যে ওই পর্যন্ত খেলে সে ছেড়ে দেবে। কিন্তু রিয়েলিটিটা ভাবেন একবার, রিয়েলিটি ভাবেন, সাকিব ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে আছে। লাস্ট ম্যাচেও মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে 82 করছে, নাকি লাস্ট ম্যাচের আগের ম্যাচটা, মানে লাস্ট যে ওয়ার্ল্ড কাপ খেলছে ওখানেও বেশ রান করছে। উইকেট যদিও খুব বেশি পায় নাই, খুব ভালো বোলিং করতে পারে নাই, কিন্তু এখন তো বোলিংটা আপাতত আঙ্গুলের সমস্যার কারণে চেন্নাইতে খুব খারাপ হলো, কিন্তু ব্যাটিংটা তো সে নিজেই বললো যে তার বহুকাল পরে ব্যাটিংয়ে এত সুন্দর সুইট টেস্ট পাচ্ছে। আজ গতকালকে ফাহিম ভাইও বললেন প্রেস কনফারেন্সে যে বহুদিন পরে সাকিবের ব্যাটিং করতে দেখে মন জুড়ায় গেছে। করুক, সে 22-23 রান করুক, ব্যাটিং তো ওই জিনিস, আপনি একবার ফ্লোটা পেয়ে গেলে হয়। কিন্তু রিয়েলিটি হচ্ছে এখন আমরা কথা বলতেছি হচ্ছে সেপ্টেম্বরের শেষ লগ্নে দাঁড়ায়, মানে অক্টোবর শুরু হতে যাচ্ছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে গিয়ে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর মাঝখানে বাংলাদেশের একটা ওয়ানডে সিরিজ খেলার, মানে এফটিপি অনুযায়ী একটা ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজে একটা ওয়ানডে সিরিজ খেলবে। এখন এই যে ওয়ানডে সিরিজটা খেলবে, এর আগে পরে আমি অনেক গোটাগুটি করে দেখলাম সাকিবের যদি বাংলাদেশে না আসে তাহলে প্রতিযোগিতামূলক খেলায় ইনভলভ থাকার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, হতে পারে যে সাকিব কাউন্টিতে চলে গেল, আমি জানি না ওরকম কিছু হবে কিনা। যদি না হয়, এবং আমার ধারণা এখান থেকে ফিরে এসে আগে আঙ্গুলের অপারেশন করাবে, আঙ্গুলের অপারেশন করাইলে 1 মাস 1.5 মাস ওখানেই চলে যাবে। এরপরে তাকে একটা ভালো রেস্ট নিতে হবে, সব মিলে সে একটু চাইবে ফ্যামিলির কাছে থাকা। এই যে গত টানা 4-5 মাস ধরে একটা ঝড়ের ভিতর দিয়ে যাচ্ছে, ও তো দম ফেলারই সুযোগ পাচ্ছে না। ও যে একটু, মানুষ বলে না, স্থির হয়ে ভেবে পেছনটা দেখা যে আসলে কোত্থেকে যাচ্ছি, কি হচ্ছে আমার জীবনে, সেই সুযোগ পাচ্ছে না। সেই টাইমটা নিবে আমেরিকায় গিয়ে। তো সেগুলো মিলায় ওর আগামী ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফি, এর আগে ওই যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটা খেলতে যেতে পারবে, আমেরিকার তো কাছেই, ওখান থেকে সামান্য দূরত্ব, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলে আসবে। কিন্তু খেলার মধ্যে খুব একটা থাকবে না। ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ যদি বাদ দেন তাহলে দেশে যদি না আসে সাকিব স্পোর্টস থেকে ডিটাচড হয়ে যাবে, ক্রিকেট থেকে ডিটাচড হয়ে যাবে। যদিও সাকিবের ক্ষেত্রে এই জাতীয় কথা বলা খুব কঠিন, কারণ আমরা দেখছি করোনার 1 বছর সে নিষিদ্ধ ছিল, ক্রিকেটের ধরেও নাই ব্যাট বল, শুধু বিকেএসপিতে দিনের পর দিন প্র্যাকটিস করে গেছে, আলটিমেটলি করোনা থেকে ফিরে আসাই
ওই নিষেধাজ্ঞা থেকে ফিরে এসে দুর্দান্ত পারফর্ম করছে। ফলে সাকিবের ব্যাপারে এগুলো বলা আবার খুব কঠিন, কারণ সাকিব কোনো কিছু না খেলে নিজে নিজে প্র্যাকটিস করেও ম্যাচ ফিট থাকে। তারপরেও বয়সটা একটা ম্যাটার করে, বারবার যেটা বলি 37-38 বছর বয়স। এই বয়সে সাকিবকে ওই ধরেন 2018-19 যা করছে, যে 1 বছর রেস্ট থাকার পরেও সাকিব ফিরে আসতে পারছে, এটা এই বয়সে এসে 6-7 মাসের একটা ব্রেক পড়লে সাকিবের পক্ষে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা সম্ভব কিনা আই মিন ভেরি ডাউট। এবং এখন নির্বাচক কমিটি বা বোর্ড আগের চেয়ে একটু ইয়েভাবে ভাববে, কি বলে এটাকে, মানে আরও একটু সলিড হয়েতে ভাববে। ফলে তারাও ঠিক সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রয়োজনীয় মনে করবে কিনা বহু যদি কিন্তু আছে। ফলে আপাতত আমি বলি হিসাব নিকাশ সব বাদ দেন, সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলেন, একদম মাথাটা হালকা করে ফেলেন। আজকে এই কন্টেন্ট যদি দেখে থাকেন, এই পর্যন্ত যদি এসে থাকেন, তাহলে এখনই কন্টেন্টটা শেষ করেন, শেষ করে টিভি খুলে বসেন। টিভি খুলে বসে এই ছেলেটার এই কয়দিন খেলা, 3 দিন 4 দিন 5 দিন যাই হোক, এইটা প্রাণ ভরে উপভোগ করেন। ধরে নেন আর কখনো দেখতে পাবেন না। ধরে নেন বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রীড়াবিদ, সর্বকালের সেরা পারফর্মার আর কখনো হয়তো মাঠে নামবে না। ফলে এবার প্রাণ ভরে উপভোগ করে নেন। তারপরে তর্ক বিতর্ক, গালিগালাজ, ভালোবাসা সব কিছু তো করার অনেক সময় থাকলো, বাকি পুরো জীবনটা পড়ে থাকলো। তো সাকিবের কাছ থেকেও হয়তো আমরা অনেক যুক্তি শুনবো, অনেক কিছু শোনা যাবে, অনেক কিছু জানা যাবে, হয়তো পারসেপশন বদলাবে। ওই যে কালকেও যেটা বলছি, ইতিহাসের মধ্যে বসে থেকে আপনি কখনো বুঝতে পারবেন না যে ইতিহাসটা আসলে কী। ফলে 10 বছর যাইতে দেন, 2 বছর যাইতে দেন, তারপরে দেখা যাবে পারসেপশনও হয়তো বদলাচ্ছে, হয়তো আপনার আমার চিন্তাও বদলে যাবে, আরেক রকম মনে হবে দুনিয়াটা। তো ওইসব কথা বাদ দেন, আপাতত মাথার থেকে সব জটিলতা ঝেড়ে ফেলে শুধু সাকিবকে উপভোগ করেন। এই 4-5টা দিন সাকিবের নামে উৎসর্গ করে ফেলেন। যে লোকটা তার ক্যারিয়ারের 19 বছর বাংলাদেশের নামে উৎসর্গ করছে, করে বাংলাদেশকে একটা অন্য উচ্চতায় তুলে নিয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ বললে, সাকিব বললে চেনে সারা ক্রিকেট পৃথিবীর মানুষ। সেই সাকিবের জন্য এই 4-5টা দিন উৎসর্গ করে ফেলেন। রাগ করেন, ঘৃণা করেন, যাই করেন, লোকটার দিকে অবাক হয়ে তাকায় থাকেন। শুধু দেখেন যে এই লোকটা বাংলাদেশের জার্সি পরছিল এবং এইটা তার সেই স্মৃতি, এই স্মৃতিটা অম্লান হয়ে থাক। সবার জন্য ভালোবাসা, সাকিবের জন্য প্রার্থনা। ভালো থাকবেন সবাই।